নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব দুটি গল্প, সাহিত্যিক বিনয় ঘোষ রচিত মা এবং কোটালপুত্র। গল্প দুটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নিই আজকের গল্প। প্রথম গল্পটি মা। মা বলেছিলেন, মুখ অন্ধকার করে ঘুরে বেরিও না, শহরে গিয়েই নয় দেখো, যদি হাতের কাজকর্ম কিছু শিখতে পারো। দুদিন পরে তাই যথাসময়ে শুভ লগ্নে জীবনের জয়যাত্রা পথে বেরিয়ে পড়েছিলাম। পথ চলতে পিছনে ফিরে চেয়ে দেখেছিলাম মা খিড়কির দরজায় দাঁড়িয়ে কাঁদছেন। গ্রামের রিক্ততায় দারিদ্র্যের যে মৌন গম্ভীর রূপ দেখেছি এতদিন, আজ শহরের মাঝখানে দেখলাম তার মুখর জীবন্ত শ্রী। সে গল্পেই আসি। সন্ধ্যার কিছু আগে স্টেশনে নেমে শহরের পথ ধরে চলছি। জনাকীর্ণ পথে নানা রকম যানবাহনের ভিড়। কিছু দূর যেতেই দেখলাম এক জায়গায় একটা বিরাট জনতা, প্রত্যেকের হাতে একটি করে লাল পতাকা। শুনলাম কুলিদের সভা। মাঝে মাঝে সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠে যে কি বলছে, তাদের ভাষা আমি একদিনে বুঝতে পারিনি। এবার একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে প্রশস্ত রাজপথের পাশে দেখলাম আর এক ঘটনা। একটু জনতার ভিড়। ভিড়ের ভিতর দিয়ে ভয়ে ভয়ে উঁকি মারলাম। দেখলাম চকচকে গোলাপি রঙের প্রায় 10 ফিট লম্বা একখানা মোটর দাঁড়িয়ে রয়েছে, আর তার একটু দূরে কাঠের একটি দ্বিচক্র যান দলা পাকিয়ে পড়ে রয়েছে। মোটরের চাকার পাশে ময়লা কাপড় পরা ছেঁড়া ফতুয়া গায়ে একটি লোক হাত পা সিঁটকে শুয়ে আছে। কয়েকজন পথিক ভদ্রলোক তার মাথায় মুখে জল দিচ্ছেন। বুঝতে পারলাম না লোকটি কি করে, আর ওই দ্বিচক্র যানটিই বা কি। পরে শুনলাম ওই দলা পাকানো দ্বিচক্র যানটির নাম রিক্সো, আর যিনি ময়লা কাপড় পরে ছেঁড়া ফতুয়া গায়ে হাত পা সিটকে পড়ে আছেন রাস্তায়, সেই শ্রেণীর মানুষ যারা ওই রিক্সোর মধ্যে যাত্রী বসিয়ে টেনে বেড়ায়, তাদের বলে রিক্সোওয়ালা। মাথার ওপরে একটা কি যেন অদ্ভুত জীব গোঁ গোঁ করে উঠল। চেয়ে দেখলাম বহুদূরে সাদা বকের মতো ডানা মেলে কি যেন উড়ে চলছে, আর একটু একটু করে ধোঁয়া ছাড়ছে। কিছু দূর যেতে না যেতেই পাশে কচি গলার গান শুনতে পেলাম। ফিরে দেখি একজন অর্ধনগ্ন স্ত্রীলোকের কাঁকে একটি শিশু, আর তাকে ঘিরে আরো 4টি দাঁড়িয়ে তারই সঙ্গে সমস্বরে গান করে ভিক্ষা করছে। ওদের দিকে অবাক হয়ে চেয়ে দেখছিলাম। গলার স্বর ক্ষীণ হলেও বেশ মিষ্টি লাগছিল গানটা। পিছন দিকে কি একটা জোরে ক্যাচ করে শব্দ হতেই ভ্যাবাচেকা খেয়ে আশপাশ চেয়ে দেখি। এমন সময় প্যান্ট পরা লম্বা একজন বাবু একটা বাঁকানো নল দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনে এসে কি যেন এক দুর্বোধ্য ভাষায় বকাবকি করলেন আমায়। আমার গালে সজোরে একটা চড়ও মেরে দিলেন এবং আঙুল দিয়ে ফুটপাত দেখিয়ে দিলেন। তার আঙুলের আংটির পাথরটি রাস্তার বৈদ্যুতিক আলোয় প্রতিফলিত হয়ে আমার চোখে পড়ল। তারপর তিনি মোটরে উঠে সোজা চলে গেলেন। বোঝাতে চাইলেন ফুটপাত দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে নয়। এই আমার শহরে আসার প্রথম দিনের সংক্ষিপ্ত ইতিহাস। এর মধ্যে অতিরঞ্জিত কিছু নেই। প্রথম দিনের অনভ্যস্ত দৃষ্টি দিয়ে শহরের যে মূর্তি আমি দেখেছিলাম, আজও সেই মূর্তি আমার মনে নিখুঁতভাবে আঁকা রয়েছে। প্রায় মাস 3 পরে মাকে চিঠি লিখলাম। মা, তুমি শহরে আসতে বলেছিলে, এসেছি। পথে পথে অনেক ঘুরেছি,
অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই যে করতে পারছি না মা। আমার আর ভালো লাগছে না। আবার তোমার কাছে গ্রামে ফিরে যেতে ইচ্ছে করছে। জানো মা, এখানে আমি কোথায় থাকি? বস্তিতে। বস্তি কি তুমি বোধহয় জানো না। এখানকার বস্তির তুলনায় মা গো, তোমার কুঁড়ে ঘরও রাজার বাড়ি। হুসেনদের মুরগির খোপের মতো বস্তির ঘরগুলো। আর ওই রকম একটা ঘরে আমরা 4 জন থাকি গো। একজন গাড়ি টানে, একজন মোটরের মিস্ত্রি, আমি আর একজন নতুন এসেছি, এখনো কাজ জুটিয়ে উঠতে পারিনি। আমার প্রণাম নিও মা। কিন্তু গ্রামে ফেরা আমার আর হয়ে ওঠেনি। তারপর 3 বছর কেটে গেছে। এখন আমার অবশ্য অনেক পরিবর্তন হয়েছে। একটা লোহার কারখানাতে আমি কাজ করি। সাপ্তাহিক বেতন 2 টাকা 9.5 আনা। অগ্নিকুণ্ডের মধ্যে আমরা সকলে সারবন্দি হয়ে দাঁড়িয়ে হাতুড়ি পিটি। বড় বড় উত্তপ্ত লাল লৌহখণ্ড মাথার ওপরে আশেপাশে চলাফেরা করে। আগুনের তাতে গায়ের চামড়া পুড়ে ঝলসে যায়। হাঁপড়ের মতো হাঁপিয়ে হাঁপিয়ে তবুও আমরা সকলে শ্বাস প্রশ্বাস টানি। আমাদের এই দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বর্ণনার কোনো মাধুর্য নেই। যেমন বৈচিত্র্যহীন, তেমনই একঘেয়েই জীবন। 3 বছর পর অনেক কাকুতি মিনতি করে 3 দিনের জন্য অবসর পেলাম গ্রামে ফিরবার। 3 বছর পর গ্রামে ফিরছি। আমাদের ঘরখানা ছিল জনমানবহীন পল্লীর এক কোণে। কতগুলো ঘুণ ধরা বাঁশ আর মাটির ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই আমাদের নিজের বলতে ছিল না। যদিও চালের ঘর নেই, মাটির দেওয়াল ধসে গেছে, পাশের পুকুরটাও কচুরিপানা আর শ্যাওলা দামে ভরা। বাড়ির চারিদিকটাতেও বন জঙ্গল। মরুভূমির মতো ফসল ক্ষেত ধুধু করে চারিদিকে। মাঠ আছে, কিন্তু ফসল নেই। নিরিবিলি আমার ভালো লাগে। তবুও ঘরে ফিরে বিরক্তিপূর্ণ মনেই আমি 3টে দিন কাটিয়েছিলাম। আমার সব সময় মনে হতো দারিদ্র্য যেন আমাদের হাড়সার বুকের ওপর হাঁটু গেড়ে বসেছে, ঘুমের ঘোরে বোবায় ধরার মতো। যেখানেই যাও, গ্রাম অথবা শহর, দারিদ্রতা থেকে নিস্তার নেই। প্রথম রাতে ঘরেই শুয়ে রইলাম। ঘুম আসে, আবার ঘুম ভেঙে যায়। যতবার ঘুম ভাঙে, চোখ মেলে দেখি মা বিছানা ছেড়ে উঠে বসে আছেন। ঘরের ভিতর ভীষণ অন্ধকার। আকাশে চাঁদ নেই, তারাও নেই। নিবিড় অন্ধকারের মাঝখানে মার সাদা ফ্যাকাশে মুখখানা আমি বেশ স্পষ্ট দেখতে পাই। কান পেতে চুপ করে শুনি। ঘুমের ঘোরে আমি যাকে শ্বাস প্রশ্বাসের শব্দ বলে মনে করেছিলাম, তা যে আমার মায়ের চাপা কান্নার গোঙানি। চাদর দিয়ে মুখ ঢেকে চুপ করে শুয়ে থাকি। বাড়িতে ফিরে প্রায় সব সময়ই আমি কিছু না কিছু টুকিটাকি কাজ করতাম। সামনের বন জঙ্গল, মাঠ, বিল, দূরের গাছপালা আর গ্রামের চালাঘরের মধ্যে বহুদিন পরে নিজের অন্তরঙ্গ বন্ধুদের যেন আবার খুঁজে পেয়েছি। এই 3টে দিন আমার সমস্ত শক্তি দিয়ে নিজেকে আমি ভুলতে চেয়েছিলাম, সেই শহরের আমিকে। কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি। এর মধ্যে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। সন্ধ্যার আগে মায়ের কাছে খিদের কথা বলতেই আমার মা আমার দিকে মুখ তুলে করুণভাবে চাইলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বিরক্ত হয়ে গেলাম আমি, চলে এলাম। মার ওপর আদেও সন্তুষ্ট হতে পারলাম না। এতদিন পর আমি ফিরেছি, মায়ের কাছে কি আমার জন্য এতটুকু তোলা খাবার নেই? মণ্ডপে গিয়ে আমার নির্দিষ্ট স্থানে চুপ করে শুয়ে রইলাম। কিছুই ভালো লাগছিল না। গ্রামে এমন মণ্ডপ থাকে যেখানে
মানুষ মানুষের সাথে গল্প করে। কিছুক্ষণ পরে কার যেন মৃদু পায়ের শব্দ কানে এলো। ফিরে দেখি আমার মা অতি সন্তর্পণে পা টিপে টিপে আসছেন। হাতে একটা গেলাস থেকে ধোঁয়া উঠছে। মার সেদিনকার অত সুন্দর আর স্বর্গীয় মূর্তি আমি যেন আজও ভুলতে পারিনি। অস্তগামী সূর্যের লাল আলো এসে পড়েছে আমার মায়ের মুখের ওপর। মা যেন রক্ত মাংসের মানুষই নন। মার মুখে শিশুর মতো সরল হাসি, চোখে সস্নেহ দৃষ্টি, যেন আমাকে অপ্রত্যাশিত কোনো উপহার দিয়ে তিনি বিস্মিত করতে চান। মার দিকে তাকিয়ে খুব রুক্ষভাবেই বললাম, নিরিবিলিতে আমাকে কি একটু শুতে দেবে না মা? তারপর মার দিকে আমি ফিরে আর চাইনি। মা ঠিক তেমন ভাবেই দাঁড়িয়েছিলেন। ঝনঝন করে শব্দ হতে দেখলাম। পীরের ওপর গেলাসটা পড়ে গেছে। অন্ধকারের মধ্যে দেখতে পেলাম মা আমার জন্য গেলাসে করে গরম দুধ এনেছিলেন। যেখানে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান নেই, সেখানে গরম দুধ কোথা থেকে এলো? সে প্রশ্ন সেদিন মনে জাগেনি। গভীর রাত্রে তৃষ্ণায় কাতর হয়ে ঘরের ভিতর চুপিসারে ঢুকে দেখি মা ঠিক তেমনই ভাবেই বসে বসে কাঁদছেন। আজও তিনি ঘুমননি। কিন্তু পরদিন তো আমাকে ফিরতেই হবে। মার সঙ্গে কোনো কথা বলার সুযোগও হলো না। শহরে ফিরে আসার পর 6 মাস পরে অবশ্য শুনলাম ওলাউঠায় গ্রাম উজাড় হয়ে গিয়েছে। গ্রামের প্রান্তে আমার ভাঙা কুঁড়েঘর রাত্রের অন্ধকারে প্রেতপুরীর কঙ্কাল মূর্তির মতো পড়ে রয়েছে, কিন্তু আমার মা নেই। 6 বছর পরের কথা। কারখানার সর্বগ্রাসী আগুনের চুল্লি শরীরের শেষ রক্তবিন্দুটুকু পর্যন্ত শুষে নিয়েছে আমাদের। ভিতরে শুধু খান কয়েক ফাঁপা হাড়ের বোঝা বয়ে বেড়াচ্ছি আমি আর আমার সহকর্মীরা। শহরের অলিতে গলিতে ছায়ার মতো ঘুরে ফিরে বেড়াই আমরা। শ্রম শান্ত জীবনের অবসন্ন রাত্রি একটির পর একটি কেটে যায়। প্রভাত হয়, পাণ্ডুর প্রভাত। সারাদিনের পর কারখানা ছুটি হলে ভারাক্রান্ত পেশি শিথিল করবার উদ্দেশ্যে এখন আমরা সকলেই মদের দোকানে যাই। এখন আমি পশু। হিংস্র বর্বর পশু প্রবৃত্তি আমার চোখে মুখে, চলাফেরায় হাবভাবে সেগুলো পরিষ্কার ফুটে ওঠে। এই নির্লজ্জ নির্মম পাশবিকতাই এখন যেন আমাদের জীবনের একমাত্র অবলম্বন। সাপ্তাহিক বেতন সমস্ত নিঃশেষ করে দিয়ে একদিন সুরির দোকান থেকে বেরিয়ে এলাম পথে। সেদিন কিছু খাওয়া হয়নি আমার। সন্ধ্যা হয়েছে, বুকে পেটে যেন দাবানল জ্বলছে দাউ দাউ করে। গলির দুপাশে সারি সারি টিনের ঘর। ঘরের বাসিন্দারা সকলেই পশারিনী। পণ্য তাদের হাটের মাছ, মাঠের সবজি আর রঙিন কাচের চুড়ি নয়, বাসি দেহের মাংসস্তূপ। প্রজ্বলিত অগ্নিশিখা বেষ্টিত যেন কোনো অন্ধকারাচ্ছন্ন প্রেতপুরীর মধ্যে এরা সকলেই বেশভূষায় সুসজ্জিত হয়ে নড়ে চড়ে বেড়াচ্ছে। সব যেন পূজারিনীর দল। লেলিহান হোমানলের মধ্যে আমাদের বিবর্ণ শোণিতে আহুতি দিচ্ছে মহানন্দে। শহরে এদের সঙ্গে হয় আমাদের শেষ পরিচয়। একজন রংচং মাখা স্ত্রী লোক এগিয়ে এসে আমার হাত ধরে বললে, আমার ঘরে এসো তো বাবু। গায়ে তার উগ্র গন্ধ, মুখমণ্ডল বর্ষণ শেষের ভাঙা মেঘের মতো কুঞ্চিত। কিন্তু সেসব দেখবার কি সময় আছে না যোগ্যতা? আমাকে সে তার ঘরে ডেকে নিয়ে গেল। অনাহূত আমন্ত্রণে প্রলুব্ধ হয়ে আমি মন্ত্রমুগ্ধের মতোই তার পিছু পিছু ঘরে গেলাম। পেটের দিকে হাত দেখিয়ে তাকে বললাম, কিছু খেতে দেবে? বোকার মতোই একটু হাসল সে। একটু হেসে
চোখ দুটো তুলে সে আবার ঘর থেকে বেরিয়ে গেল। বোধহয় ভাবলো আমি বিদ্রূপ করছি। কিছুক্ষণ পরে অবশ্য সে এসে দাঁড়ালো দরজার সামনে। তারও হাতে একটা গেলাস, মুখে মুচকি হাসি, অস্পষ্ট দৃষ্টিপথে অসংখ্য অশরীরী স্মৃতির কালো কালো মূর্তি। মনে হলো তীর বেগে যেন আমি কোথায় তলিয়ে যাচ্ছি। আমি ভীষণ জোরে চিৎকার করে উঠলাম। কিছুক্ষণ আমার জ্ঞান ছিল না। জ্ঞান হতে চেয়ে দেখি ঘরে ভিড়, হল্লা চলছে। চারিদিক থেকে শুধু একটাই কথা আমার কানে ভেসে এলো। সকলে বলছে আমি নাকি খুব মাতাল হয়েছি। মাতাল তো আমি হয়েই ছিলাম, কিন্তু মাতাল হলেও দেখলাম আমার আকস্মিক চিৎকারে সেই স্ত্রীলোকটির হাত থেকে গেলাসটি মেঝের ওপর পড়ে গেছে, পড়ে গুঁড়িয়ে গিয়েছে। আর তার চারিদিকে যা ছড়িয়ে আছে তা গরম দুধ নয়, উগ্রগন্ধি মদ। শুনলেন আজকের প্রথম গল্প, শ্রী বিনয় ঘোষ রচিত মা। শুরু করছি দ্বিতীয় গল্প, কোটাল পুত্র। সকাল থেকে কানু মুখ ভার করে রয়েছে। পাশের ঘরে প্রতিবেশী ললিত বাবুর ছোট মেয়ে মিনু রোয়াকে বসে পদ্যপাঠ পড়তে পড়তে দু একবার কানুর মুখের দিকে চেয়ে হেসেছে। কানু উপেক্ষা করেছে। মিনু ভাবছে মনে মনে, কানু বোধহয় কালকের কানামাছি ভোভো খেলার সময় তার দুষ্টুমির কথা ভুলতে পারেনি, তাই রাগ করেছে। মানকে, হাবু, পেঁচো, হরি সবাই এক একবার হাত কিংবা চোখ ইশারা করে ডেকেছে কানুকে বাইরে এসে দু চার দান মার্বেল খেলবার জন্যে, কিন্তু কানু সারা শব্দও দেয়নি। রুদ্ধ ঘরে বাবার প্রাণটা ক্রমবিলীয়মান দীপশিখার মতো টিমটিম করে জ্বলছে। হঠাৎ কখন নিভে যাবে চারিদিক অন্ধকারে ডুবিয়ে জানে না কেউ। কিন্তু কানু ঝড়ের আভাস বুঝতে পারে। নীড়ে বসে আধফোঁটা চোখ দিয়ে আসন্ন ঝড়কে পাখির ছানা যেমন বোঝে, ঠিক তেমনই। স্পষ্ট নয়, তাই যেন আরো ভয়ঙ্কর। রোগশয্যা থেকে কাতর কণ্ঠে বাবা ডাকলেন, কানু, কি হয়েছে বাবা তোমার? ঘরের মধ্যে কানু ঘাড় হেট করে দাঁড়িয়ে রইল। তবু মা বললেন, ভোর থেকে উঠে মুখ হাড়ি করে রয়েছেন বাবু। হা দীক্ষেতা, আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছ, হাড়ে নাড়ে জ্বালিয়ে খেলো একেবারে। কানু তবুও চুপ থেকেছে। আদর? পেট থেকে পড়ে পর্যন্ত কেবল দূরছাই আর লাথি ঝাঁটার মধ্যে মানুষ ওরা পাবে কিনা আদর? শুয়ে শুয়ে ভাবেন রামবাবু, কানুর বাবা। ঝিলঝিলে বুকখানা চিরে দু এক ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে ময়লা বালিশটার ওপর। একবার শুধু বলেন, অমন করে দুধছাই করো না গো, করো না। এতক্ষণে কানুর নীরবতা ভাঙে। বাঁধ ভাঙা বন্যার মতো হঠাৎ কান্নায় ফুলে ওঠে তার বুক। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায় কানু। ব্যাপারটা অতি সামান্য। আজ কিছুতেই সে স্কুলে যাবে না, কিন্তু কেন যাবে না মরে গেলেও বলবে না। পাড়ার দিদিমা কানিবুড়ি দূর থেকে একবার কানুর বাবার সংবাদ নিতে এসেছিলেন। কানুকে তার মা চড়াচ্ছে দেখে তিনি বললেন, মেরো না বৌমা, আজ যখন যেতে চাচ্ছে না তখন থাক, আজ আর পাঠিও না স্কুলে, থাক না আজ বাপের কাছে। হাজার হোক ওই তো বড়, বলা তো যায় না। আর ছোট ছেলের মন ওরা ঠিক বোঝে মা, ঠিক বোঝে। কথাগুলো কানুর মায়ের কানে শ্মশান স্তব্ধ দ্বীপ প্রহরে দাঁড় কাকের খা খা ডাকের মতো শুনিয়েছিল। কথার ইঙ্গিত স্পষ্ট। মুখ হাঁ করে কানুর মা তাই উঠে চলে গিয়েছিলেন ঘরে।
জবাব দেননি কথার। এ পাড়ায় কি মানুষ থাকে? ছলছল চোখে অবশেষে কানু স্কুলে গেছে। গলির মুখে আগে থেকেই দাঁড়িয়েছিল মিনু। ভেবেছিল কানুকে কিছু বলবে, কিন্তু তার সাহসে কুলায়নি। স্বর্গীয় পিতার আত্মার উদ্দেশ্যে স্কুলের সেক্রেটারি কিছু দান করবেন বলে মনস্থ করেছেন। ঠিক হয়েছে পুয়ার ফান্ডের টাকায় যেসব গরিব ছেলে স্কুলে পড়ে তাদের তিনি একটা করে খাকির হাফ প্যান্ট ও হাফ শার্ট কিনে দেবেন, কিন্তু একমাত্র শর্ত তাদের স্কাউট হতে হবে। দানান্তে তার গৃহে আজ এই গরিব ছাত্রদের পৃথক ভোজের ব্যবস্থাও হয়েছে। যথাসময়ে প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে ক্লাস 3-তে প্রবেশ করলেন সেক্রেটারি ভবানীবাবু। দারোয়ানের হাতে প্যান্ট শার্টের বোচকা। হেডমাস্টার মশাই গরিব ছাত্রদের নাম ডেকে দাঁড়াতে বললেন। আরো 10 জনের সঙ্গে দাঁড়ালো কানুও, ঘাড় হেট করে। পুয়ার ফান্ডের অর্থে সে পড়ে কিনা? আগে ছিল সে হাফ ফ্রি। মাস 6 হলো বাবার দুরারোগ্য ব্যাধির কথা বলে ফ্রি হয়েছে। একে একে সকলে দান গ্রহণ করলো ভবানীবাবুর হাত থেকে। সকলকে তিনি বললেন, ঘরে ফিরে পোশাক বদলে এই পোশাক পরে যেন সন্ধ্যের আগেই সকলে তার গৃহে হাজির হয়। আহ্লাদে খুশি হয়ে সকলেই সম্মতি জানিয়ে গেল। আজ হাফ হলিডে। এবার ডাক পড়ল কানুর। কানু নড়ল না একটুও, দাঁড়িয়ে রইল ঠিক তেমনই ভাবে ঘাড় হেট করে। এগিয়ে গিয়ে ভবানীবাবুর হাত থেকে খাকি প্যান্ট আর খাকি শার্টটা তো নিতে হবে। হেডমাস্টার মশাই বললেন, বেরিয়ে এসো কানাই। কানু দাঁড়িয়ে দাঁড়িয়ে তবুও দাঁতে ঠোঁট কামড়ে পা ঘষতে থাকলো। হেডমাস্টার মশাই এবার বিরক্ত হলেন, ধমক দিয়ে ডাকলেন, নিয়ে যাও তোমার প্যান্ট শার্ট। কি হয়েছে কি তোমার আজ? কানু হেডমাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে অনেক কষ্টে মুখ তুলে সাহস করে বলল, নেব না স্যার। 2 চোখ দিয়ে তার ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। আজ সকাল থেকেই তার মুখ কি ওই জন্যই মেঘলা হয়েছিল? সে কি স্কাউট হতে চায় না? কানুর সহপাঠীরা সকলে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। কানুর নাকি শাস্তি হবে বেত্রাঘাত, আর ছুটির পর 1 ঘন্টা আটক। হয়েছিলও তাই। এরকম একগুঁয়ে ছেলে নাকি ভূভারতে নেই। সেক্রেটারি ভবানীচরণ ফ্রি লিস্ট থেকে কানুর নাম অবিলম্বে কেটে দেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন, গরিবের বদমাইশ ছেলেদের যদি বিনা পয়সায় লেখাপড়া শেখাতে হয়, তাহলে গুন্ডা ভিখিরিদের ছেলেদের শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষালয়েরও ব্যবস্থা করতে হয় আগে। গরিব হলেই তার শিক্ষার অধিকার থাকবে না, তাকে ভদ্র শান্তশিষ্ট বাধ্যও হতে হবে। বেতের বাড়িতে হাত পিঠ ব্যথায় টনটন করছে কানুর। বাবা যদি ছেলের হয়ে ক্ষমা না চায়, তাহলে নাকি কাল থেকে তার স্কুলের গেট বন্ধ। ঘরে ফিরছে কানু। শতেক তালি দেওয়া ময়লা প্যান্টটাতে মাঝে মাঝে হাত দিয়ে চোখের জল রগড়ে মুছছে। তার বাবা কেরানি, গরিব, জানে সে। তার ওপর প্রায় 1 বছর কি এক কঠিন রোগে শয্যাশায়ী। পাড়ার সকলে তাদের একরকম একঘরেই করে দিয়েছে। পাড়ার অন্য ছেলেমেয়েরা তার সঙ্গে খেলে বলে তারা কি তাদের বাপ মায়ের কাছে কম মার খায়? ওই 8 বছরের মেয়ে মিনুকে সেদিন তার মা ঘরে হাত পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কানুর সঙ্গে কানামাছি খেলছিল তাই। পাড়ার দিদিমা বুড়ি তাকে বলেছিল অসভ্য। দূর থেকে পাড়ার গলিটার মুখে গ্যাস পোস্টটাকে ধোঁয়া আর অন্ধকারের মধ্যে মনে হলো যেন কঙ্কাল। পিসিমার কাছে শোনা সেই অন্ধকারের প্রেতপুরীর বিকট প্রহরী যেন। অজানা ভয়ে শিউরে উঠল কানু। চারিদিক ধোঁয়ায় ধোঁয়া। সন্ধ্যায় উনুন জ্বলছে। মৌনী বাবার মুখরা উপাসক কানী বুড়ির সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা বাজছে রোজকার মতো আজও। গলিটা যেন সেই প্রেতপুরীরই সুড়ঙ্গ,
যেখান দিয়ে কোটাল পুত্র একাই নেমে গিয়েছিল তলোয়ার নিয়ে দৈত্যবধ করতে। সন্তর্পণে ঢুকল কানুও সেই অন্ধকার গলির ভেতর। বাইরের দরজা থেকে দেখল তাদের ঘরের উঠানে ভিড়। পাড়ার মেয়েরা যার যার কাজ সেরে উনুনে আঁচ দিয়ে এসে দাঁড়িয়েছে ভিড় করে। কানুকে দেখে কে একজন বলল, হতভাগা ছেলে, এখন স্কুল পালিয়ে এলেন। আর একজন বললেন, একবার চোখের দেখা দেখতে পেলে না গা, কি কাতরানিটাই না কাতরেছে কানু কানু করে। হাজার হোক বাপের প্রাণ তো। অসহায়ের মতো একবার ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল কানু চারিদিকে। শীর্ণ শান্ত বাবাকে ওরা টান টান করে শুইয়ে দিয়েছে মেজের ওপর। মা কেঁদে লুটোচ্ছে মাটিতে। পিসিমা তার ছোট ভাই বোন দুটোকে বুকে জড়িয়ে কাঁদছে। একদিকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কানুর খেলার সাথীরা, হাতে লোহার চাকা আর ডান্ডাগুলি। পাড়াশুদ্ধ লোক কাঁদছে না কেন আজ? কানুর একবার মনে হলো, তারা তো এখানে অনেক দিন ধরেই আছে, কারোর কি মনে এতটুকু দুঃখ হচ্ছে না? সবাই কি কাঠের মানুষ, শুকনো মানুষ, বাঁশের মতো ফাঁপা? কারা ওরা? কারা সামনে দাঁড়িয়ে আছে? কারা? এরপর কানুর চোখে পড়ল একজন, এক কোণে দাঁড়িয়ে কাঁদছে, সেই মিনু। মিনুকে দেখে কানু ডুকরে কেঁদে উঠল। কি যেন হঠাৎ সে খুঁজে পেল তার খেলার সঙ্গিনী মিনুর চোখের জলে। থরথর করে কানুর জল ভরা চোখে বাড়িটা কেঁপে উঠল। পাড়াটাকে মনে হলো অন্ধকার প্রেতপুরী। সেই অন্ধকার প্রেতপুরীতে আলোক শুধু ওই মিনু, ওই মিনুর চোখের অশ্রুকণা। কাঁদছে কানু, কাঁদছে দৈত্য পরিবেষ্টিত নিরস্ত কোটাল পুত্র। কাঁদছে, মাথার কোকড়ানো চুলগুলো তার উঠোনে লুটোচ্ছে। শুনছিলেন আজকের গল্প শ্রী বিনয় ঘোষ রচিত কোটাল পুত্র। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে কিছুদিনের মধ্যে। নমস্কার।